আমি তোমায় মেরে তোমার সব শক্তি কেড়ে নেব, আর আমি শক্তিশালী হয়ে যাব, তারপর জঙ্গলে রাজত্ব করব। এই গল্পটা হলো কেদারনাথ জঙ্গলের, যেখানে অনেক রকমের পশু পাখি নিজের জীবন যাপন করত। ওইখানে এক বিশাল গাছে সুরিলি পাখি আর ওর বাকি সাথীরাও থাকত। সুরিলি পাখি অনেক মিষ্টি ভাষায় গান গাইত, তাই দিয়ে ও ওইখানে থাকা সব পশু পাখিদের আনন্দে ভরিয়ে দিত। বাকি পাখিরাও ওর গানের ভীষণ প্রশংসা করত। সুরিলি পাখি, তুমি কত ভালো গান গাও, দেখো তোমার গান শোনার জন্য কত ভিড় লেগে গেছে। তোমার গলায় একটা আলাদা রকমের জাদু আছে, যাতে লোকেরা সুস্থ আর নিরোগী হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এর তো কোনো জবাব নেই, ও ভীষণ সুন্দর গান গায়। তখনই সুরিলি পাখি জঙ্গলে ঘুরতে বেরোয়। কিছুক্ষণ ওড়ার পর ও জঙ্গলে একটা গাছ দেখতে পায়। ও ওই গাছে গিয়ে বসে পড়ে। ওই গাছের ওপরে সেখানে একটা কাক অসুস্থ হয়ে বসেছিল। ও এত অসুস্থ ছিল যে উড়তেও পারছিল না। তখনই সুরিলি পাখি বলে, আজ পরিবেশ কত সুন্দর। এতটা বলেই ও গান গাইতে থাকে। তুরুরুরু, তুরুরুরুরুরু, তুরুরুরুরুরুরু। সুরিলি পাখির গান শুনতে কাকের মধ্যে হঠাৎ একটা আজব প্রাণ এসে যায়, যেন পুরো সুস্থ হয়ে যায়, ঠিক আগের মতো। তখনই কাক আশ্চর্য হয়ে এটা ভাবতে লাগে, এই চমৎকারটা আসলে হলো কিভাবে? এই পাখির গলায় কোনো জাদু নেই তো, যার কারণে আমি ঠিক হয়ে গেলাম? তখনই কাক সুরিলি পাখির কাছে গিয়ে বলে, তুমি কত মিষ্টি গলার আওয়াজে গাও, তোমার গলার আওয়াজে তো জাদু আছে। আমি অনেক দিন ধরে অসুস্থ ছিলাম, কিন্তু তোমার গলার আওয়াজ শুনে আমি একদম সুস্থ আর ভালো হয়ে গেছি। আরে বাহ, এটা তো ভালো কথা, কিন্তু এসব আমার গানের জন্য হয়নি। তুমি নিশ্চয়ই কোনো ওষুধ নিয়েছো। হয়তো এটাই হয়েছে, কিন্তু তুমি খুব ভালো গান গাও। সুরিলি পাখিও এটা বিশ্বাস করছিল না যে ওর গান শুনে কেউ সুস্থ আর নিরোগী হয়ে যায়। তখনই সন্ধে হয়ে এসেছিল। চটকলি পাখি আকাশে উড়ছিল। হঠাৎ ঈগল পাখি ওর উপর আক্রমণ করলো, আর ওর পা ভেঙে গেল, যার কারণে ও গাছের নিচে এসে পড়ল। ওই গাছের উপরেই বসেছিল সুরিলি পাখি আর বসে গান গাইছিল। যেই গান শুনতে শুনতেই চটকলি পাখির ভাঙা পা ঠিক হয়ে যায়। তো চটকলি পাখি বলল, সুরিলি পাখি, তোমার সুন্দর গান শুনে আমার ভাঙা পা ঠিক হয়ে গেছে। তুমি একটা জাদুই পাখি, তোমার গলায় তো জাদু আছে। আমি জানতাম না যে আমি একটা জাদুই পাখি, কিন্তু একবারের কথা, কালো কাক আমার গান শুনে সুস্থ আর নিরোগী হয়ে গেল। কিন্তু তখন আমার বিশ্বাস হয়নি যে আমার মধ্যে একটা জাদুই শক্তি আছে। হ্যাঁ, তোমার মধ্যে একটা জাদুই শক্তি আছে, যা দিয়ে তুমি কাউকে সুস্থ আর নিরোগী করে তুলতে পারো। আমি আমার শক্তিটাকে সবার সেবার কাজে লাগাবো, আর সবার মুফতে চিকিৎসা করব, আর কখনো আমার শক্তির ভুল ব্যবহার করব না। জঙ্গলে কিছু এমন জানোয়ারও ছিল যে সুরিলি পাখিকে পছন্দ করত না। দুষ্টু বাঁদর সুরিলি পাখির সব থেকে বড় শত্রু ছিল। তখনই হঠাৎ করে একদিন দুষ্টু বাঁদর অসুস্থ হয়ে পড়ে। তো দুষ্টু বাঁদর সুরিলি পাখিকে বলে, শুনেছি নাকি তুমি সবাইকে সুস্থ করে দাও। হ্যাঁ, নিজের গান গেয়ে আমাকেও তাহলে একটু গান গেয়ে সুস্থ করে দাও। আমি তোমার রোগ এখনই ঠিক করে দিচ্ছি। যেই সুরিলি পাখি গান গাইতে থাকে, অমনি দুষ্টু বাঁদর ওকে নিজের হাতে ধরে ফেলে। তুমি আমাকে নিজের হাতে কেন ধরে ফেললে? ছাড়ো আমাকে। আমি তোমায় মেরে তোমার সব শক্তি কেড়ে নেব, আর আমি শক্তিশালী হয়ে যাব, তারপর জঙ্গলে রাজত্ব করব। তখনই সুরিলি পাখি দেখে যে দুষ্টু বাঁদরের পেছনে একটা ভালুক আসছে ওকে মারার জন্য। তোমার পেছনে ভালুক আসছে তোমাকে মারার জন্য। তুমি পাশের জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ো, না হলে তোমাকে ও মেরে ফেলবে। এইভাবে সুরিলি পাখি দুষ্টু বাঁদরের প্রাণ বাঁচায়।
তুমি কত ভালো। আমি তোমাকে মারতে চাইছিলাম আর তুমি আমারই প্রাণ বাঁচালে। আমি জানি যে তুমি আমাকে ঘেন্না করো, কিন্তু আমার জন্য তো সবাই সমান। আমি সবার সাহায্য করি, সবার রোগ ঠিক করে দিই, আর এটাই আমার প্রথম কর্তব্য। সুরিলি পাখি, এখন আমার মনে তোমার জন্য অনেক সম্মান বাড়লো। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো আর আমার চিকিৎসা করলে। তুমি কি আমার বন্ধু হবে? নিশ্চয়ই, আমি তোমার বন্ধু নিশ্চয়ই হব। এটা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। তারপর সুরিলি পাখি আর দুষ্টু বাঁদর গভীর বন্ধু হয়ে যায়। এই গল্প থেকে আমরা এটা শিক্ষা পাই যে যদি কেউ আমাদের সাথে যতই খারাপ করুক না কেন, তার মানে এটা নয় যে আমাদেরও ওদের সাথে ততটাই খারাপ করতে হবে। জানি না আমার জঙ্গলে কার নজর লেগে গেছে। রোজ কোনো না কোনো জানোয়ার মরে যাচ্ছে। কিন্তু শের খান, আমি একটা বাগানের নাম শুনেছি। যে জানোয়ার উধাও হয়েছে তারা সবাই ওই রহস্যময় দরজার ব্যাপারে কথা বলতে পাওয়া গেছে। আরে বাহ, কি দারুণ ফল তো! এরকম ফল তো আগে কখনো দেখিনি। আজ যখন দেখতেই পেয়েছি তো খেয়েও দেখি যে এই ফল কেমন খেতে। আরে এটা কি হচ্ছে? আহ, 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 আহ! জঙ্গলে চারিদিকে আতঙ্ক ছড়িয়েছিল। সব পশু যেন চিন্তায় ছিল। জানি না আমার জঙ্গলে কার নজর লেগে গেছে। রোজ কোনো না কোনো জানোয়ার মরে যাচ্ছে। কিন্তু শের খান, আমি একটা বাগানের নাম শুনেছি। যে জানোয়ার উধাও হয়েছে তারা সবাই ওই রহস্যময় দরজার ব্যাপারে কথা বলতে পাওয়া গেছে। আমার মনে হয় তারা ওইখানেই গিয়ে থাকবে। কিন্তু ওই সব জানোয়াররা বুদ্ধিমান। রামু হাতি, ছোট্ট হরিণ, মোটু বাঁদর আর বাঘিরা সবাই রহস্যময় দরজার ব্যাপারেই জানতো। তাহলে ওইখানে যাওয়ার সাহস কেন দেখাবে? এই রহস্যময় দরজাটা আবার কি? রহস্যময় দরজা কালো পাহাড়ের কাছে। ওটার পারে কিচ্ছু দেখা যায় না, শুধু চমকানো আলোই দেখা যায়। যে ওর ভেতরে একবার গেছে সে আর ফিরে আসেনি। আমাদের বড় জানোয়ারের উধাও হওয়ার খবর গোল্ডি কিন্তু পেয়ে গেছে। সে যে কোনো সময় নিজের ভাইয়ের সাথে মিলে আমাদের ওপরে আক্রমণ করবে। আপনি দুটো সিংহর মোকাবিলা কি করে করবেন? একটা রাজা হওয়ার অনুযায়ী হার মানাটা মানায় না। আমি শেষ মুহূর্ত অবধি লড়াই করব। মিঠু টিয়া এটা শুনে খুব চিন্তায় পড়ে যায় আর বাকি জানোয়ারদের খোঁজার জন্য সেই রহস্যময় দরজার দিকে উড়ে যায়। তখন দেখে যে নিচে কালো ভালুক গোল্ডির সাথে কথা বলছে। কি এই কালো ভাল্লুক আমাদের শত্রুর সাথে কি কথা বলছে? গিয়ে জানতে হবে তো। গোল্ডি মহারাজ, আপনার বলার মতন আমি জঙ্গলের সব জানোয়ারদের ভুলিয়ে ওই দরজার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এটাই ভালোই সুযোগ আক্রমণ করার। শের খান এখন একলা, ও হেরে যাবে আর আপনি রাজা হয়ে যাবেন। কি যদি তাই হয়, আমি তোমাকে ওই জঙ্গলের সেনাপতি বানিয়ে দেব। তার মানে হলো কালু গোল্ডি বাঘের সাথে মিশে আছে। এই ব্যাপারে শের খানটা জানা উচিত। তখনই মিঠুর পেছন থেকেও কারোর আওয়াজ শুনতে পায়। কি শুনছো বাচ্চা? ও পেছন ঘুরে দেখে তো গোল্ডির জঙ্গলের ঈগলকে দেখতে পায়। গোল্ডি রাজা
এই মিঠু আপনাদের কথা শুনে নিয়েছে। এই ধরো কি। এটা শুনে মিঠু ভয় পেয়ে যায় আর উড়ে সোজা পাহাড়ের দিকে যেতে লাগে। ঈগল ওর পেছন করতে লাগে। হে ভগবান, একটু রাস্তা দেখাও, না হলে এই ঈগল আমাকে ধরে ফেলবে। তখনই ও দেখে যে সামনে একটা সোনালী দরজা চকমক করছে। আরে বাহ, এটা তো ওই দরজাটাই যার ব্যাপারে সবাই কথা বলে। এর ভেতরে ঢুকে পড়ি। হ্যাঁ, এটা বলে ও নিজের পাখনাকে আটকায় না আর ওর ভেতর ঢুকে যায়। আরে বাহ, এটা তো দারুণ হলো, ও আর কখনো ফেরত আসবে না। এটা বলে ও গোল্ডি আর ভালুর কাছে উড়ে চলে যায়। ভিতরে যাওয়ার পর অনেকক্ষণ অব্দি মিঠু কিচ্ছু দেখতে পায় না। আর তারপর যা দেখলো, তারপর মিঠুর চোখ হাঁ হয়ে গেল। সেটা একটা অপূর্ব জঙ্গল ছিল, সামনে ঝর্ণা বইছিল আর গাছে নানা রঙের ফুল ফুটেছিল। মিঠু দেখে যে জঙ্গল থেকে গায়েব হওয়া সব পশু পাখিরা এখানে খাঁচায় বন্দি। চারিদিকে নীল পাখি আর একটা বড় নীল পাখি সিংহাসনে বসে। কে তুমি, আর এখানে আসার উদ্দেশ্য কি? রানী পাখি, আমাকে এটা বলুন, আমার বন্ধুদেরকে তুমি এরকম আটকে রেখেছো কেন? এখন তুমিও এদের মতো এখানেই বন্দি হয়ে থাকবে বলেও মিঠুর ওপর জাদু করে, কিন্তু সেই জাদু মিঠুর ওপর কাজ করে না। এটা কি করে সম্ভব? তোমার উপর জাদু কেন কাজ করছে না বলে ওর উপর আবার জাদু করে, কিন্তু এইবার মিঠুর ওপর জাদু কাজ করে না। আমার জাদু তাদের উপর কাজ করে না যারা এখানে কোনো লোভে আসে না। তুমি কি সত্যি এখানে লোভে আসোনি? না রানী পাখি, আমার পিছনে একটা ঈগল ছিল, ওর থেকে বাঁচতে গিয়ে আমি এই দরজার ভিতরে ঢুকে পড়লাম। তার মানে তুমি সৎ ব্যক্তি, আর সেই ব্যক্তি যে আমার দ্বারা পুরস্কৃত হওয়ার যোগ্য। এটা বলে পাখির রানী জাদু করে, আর দেখতে দেখতে মিঠুর হাতেও সেরকম লাঠি চলে আসে, ঠিক যেমন রানীর কাছে ছিল। ধন্যবাদ পাখি, কিন্তু এই মুহূর্তে ডান্ডার জায়গায় আমার বন্ধুদেরকে প্রয়োজন। আমাদের জঙ্গলে আক্রমণ হতে চলেছে, আমার নিজের জঙ্গলকে বাঁচাতেই হবে। ঠিক আছে মিঠু, এরা আসলে লোভের কারণে এসেছিল, আর তাই তাদের কোনোদিন ছাড়তাম না, কিন্তু তুমি যেহেতু বলছো তাই আমি এদেরকে ছেড়ে দিচ্ছি। এটা বলে পাখির রানী সব পশুদের খাঁচা থেকে মুক্ত করে। এদিকে গোল্ডি জঙ্গলে হামলা করার পরিকল্পনা করে নিয়েছিল। গোল্ডি নিজের ভাই শেরুর সাথে শের খানের সামনে লড়াই করতে আসে। শের খান, হার স্বীকার করো। তুমি একটা সিংহ আর আমরা দুই বাঘ। তোমার সব জানোয়ার চলে গেছে, তুমি একলা আমাদের মোকাবিলাটা করতে পারবে না। যাই হয়ে যাক, আমি হার মানব না। আমি এখানকার রাজা, আর আমি লড়েই তবেই মরবো। গান দিয়ে শের খান ওদের উপর লাফায়। তখনই মিঠু বাকি পশুদের নিয়ে সেখানে পৌঁছায়। থেমে যান শের খান, আপনি আর নিজেকে একলা ভাববেন না। তখন বাকি পশুরা দেখে যে মিঠু নিজের সাথে হারিয়ে যাওয়া পশুদের নিয়ে এসেছে। গোল্ডি আর ভালু এটা দেখে ভয় পেয়ে যায়। শের খান, সব জানোয়ারদেরকে ভুলিয়ে ভাল্লুক ওদেরকে রহস্যময় দরজার কাছে নিয়ে গেছিল, ও গোল্ডির সাথে মিশে আছে। যদি তাই হয়, এ তার শাস্তি নিশ্চয়ই পাবে। তুমি একলা সিংহ আমাদের দুজনের মোকাবিলা করতে পারবে না। এটা ভালোই হবে যে তুমি নিজের হারটা মেনে নাও। শের খান কিন্তু একলা নয়। এটা বলে মিঠু শের খানের ওপর লাঠি দিয়ে জাদু করে, আর শের খানের মতনই শক্তিশালী আরেকজন সেখানে চলে আসে। হ্যাঁ, এটা কি করে হতে পারে? এখন দুজন শের খান ওদের উপর হামলা করে, আর অনেকক্ষণ লড়াইয়ের পর গোল্ডি আর ওর ভাই হাঁপিয়ে থেমে যায়, আর ওরা হার মেনে নেয়। আমরা হার স্বীকার করে নিচ্ছি, হার স্বীকার করছি। এখন চুপচাপ এইখান থেকে চলে যাও, আর এই গদ্দার ভাল্লুককেও নিজের সাথে নিয়ে যাও। এটা শুনে ওরা নিজেদের সাথে কালু ভালুকেও নেয়।
আর ওখান থেকে পালিয়ে যায়। তারপর শের খান আর অন্যান্য পশুরা মিঠুকে অনেক ধন্যবাদ জানায়। আর তারপর থেকে জঙ্গলের সব পশুরা একসাথে হাসি খুশি থাকতে লাগে। আর মিঠু টিয়া নিজের জাদুই ছড়ির সাহায্যে সবার সাহায্য করতে লাগে। সেই রহস্যময় দরজা আজও খোলা আছে।